আপনি মারা গেলেন কি করে? আমি তো জীবিত আছি। আপনি মারা গেলেন কিভাবে? 3 বছর আগের ভিডিও এটা। 71 টিভির একটা টক শো ছিল, সেই টক শোর একটা পার্ট। সেই সময় এটা নিয়ে প্রচুর মিম হয়েছে, সবাই 71 টিভিকে খুবই পচাইছে যে এটা কী ধরনের কোশ্চেন। জাস্ট এই যে একটু ক্লিপ দেখলেন, এইটু ক্লিপই ভাইরাল হয়েছিল। তো এটার পেছনের কাহিনী জানেন কি? এটার পেছনের কাহিনী ছিল, যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি আসলে মৃত ব্যক্তিই ছিল। আমার কথা শুনে হয়তো হাসতেছেন। ব্যাপারটা হচ্ছে তিনি কাগজে কলমে মৃত ছিল, অর্থাৎ সরকারি ডেটাবেজে তিনি মৃত, অর্থাৎ তিনি কোনো সিম কিনতে পারবে না, কোনো ব্যাংকের তার কোনো লেনদেন করতে পারবে না, তিনি তো মৃত, তার কোনো অ্যাকাউন্ট থাকতে পারবে না। তারপরে তিনি কোনো চাকরি করলে তার চাকরি থাকবে না, তার কোনো জমি জমা থাকবে না। মানে লাইফ লিড করা খুব কঠিন হয়ে যায় আমলাতান্ত্রিক জটিলতার কারণে। এই জন্য কাগজে কলমে বেঁচে থাকাও জরুরি, শুধু ফিজিক্যালি বেঁচে থাকাই জরুরি না। তো তিনি 9 বছর ধরে চেষ্টা করতেছিলেন নিজেকে জীবিত এটা প্রমাণ করার জন্য। এখন বলতে পারেন আমি জীবিত এটা আবার প্রমাণ করবো কি? যে কাগজে কলমে প্রমাণ করতে হবে, সরকারি কাগজে দেখাতে হবে না আমি জীবিত, আমি মৃত নই। এটা করতে 9 বছরের বেশি সময় পার করে ফেলছে, তাও তিনি প্রমাণ করতে পারে নাই। তো সেই টক শোতে 3 বছর আগে তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি মারা গেলেন কিভাবে, এইটুকু অংশ ভাইরাল হয়েছিল। এটা এরকম কাহিনী, মানে এই ইন্ডিয়াতেও এরকম একটা কাহিনী ছিল, সেটা নিয়ে পুরো একটা মুভি বানানো হয়েছিল কাগজ নামে। সেই মুভিটা চাইলে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে জটিলতাগুলো তো আর মানে কত গভীর জটিলতা। তো এটার সাথে আমি আবু সাইদ শহীদ হলেন, পুলিশের গুলিতে মারা গেলেন, মানে তার সাথে আমি রিলেট করতেছি কীভাবে? দুটা তো দুই বিষয় হওয়ার কথা, আদতে দুটা দুই বিষয় নয়, দুটা এক বিষয়। পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনি আমার সাথে একমত হবেন। এই ভিডিওটার সাথে আবু সাইদের হত্যার সম্পর্ক হচ্ছে, আবু সাইদ যে হত্যা হলো, খুনের শিকার হলো, এরপরে কিন্তু যেহেতু খুন হয়েছে তাহলে তো একটা মামলা হবে থানাতে, একটা মামলা হয়। সেই মামলার এজাহার আর এই কাগজে কলমের বিষয় আজকে দুটা কোরিলেট করব। এজাহার কি বিষয়, মানে এজাহার বলতে কি বুঝি? এজাহার হচ্ছে, এজাহার যেটাকে বলে যে আপনি যদি কোনো মামলা করেন সেই মামলার তো একটা রেকর্ড থাকতে হবে, লিখিত যে রেকর্ড সেটা এজাহার। যে আপনি মামলা করবেন যে লিখিত যে ডকুমেন্ট, এটাকে আমরা এজাহার বলি আর কি, এটা বকিশ ভাষা। তো এই এজাহারে কী কী বলা আছে সেটা যখন আপনাকে বলবো, সেটা নিয়ে আলোচনা আসলে, তখন আপনি বুঝবেন যে এখানে ঝামেলাগুলো কোথায় কোথায়। যে মামলাটা করা হয়েছে সেই মামলার বাদী একজন পুলিশ, একজন এসআই বিভূতিভূষণ তার নাম। তো সেই এসআই আবার প্রত্যক্ষদর্শী, এই ঘটনার প্রত্যক্ষদর্শীও, যে পুলিশের পাশ থেকে পুলিশ গুলি করতেছিল, বিভূতিভূষণ সেখানে ছিলেন। তো এই মামলার আসামি কারা? এই এজাহারে যেটা লেখা আছে, মামলার আসামি হচ্ছে এখানে 2 থেকে 3 হাজার জন অজ্ঞাতনামা আসামি। লেখা আছে ছাত্র বেনামে দুর্বৃত্ত, মানে ছাত্র নামে ছাত্র পরিচয় দুর্বৃত্ত 2-3 হাজার। এবং বিএনপি জামাতের অনেক নেতাকর্মী ছিল। আমরা সবাই ভিডিওতে দেখছি যে আবু সাইদ কীভাবে মারা গেছেন, তাকে কে গুলি করছে তার পরিচয়ও জানা গেছে, সেই পুলিশ সদস্যের পরিচয়ও জানা গেছে। আমরা ভিডিওটা দেখাবো না, মানে ভিডিওটা আমরা একবারও দেখাবো না। মানে এই ভিডিও বারবার দেখতে বা ভিডিওর কথা যতবারই মনে হয় খুব একটা ভালো অনুভূতি কাজ করে না। আর সবাই ভিডিওটা দেখছেন, ওই জন্য ভিডিওটা বারবার দেখানোর প্রয়োজনও নাই আসলে। মানে আমরা সবাই জানি যে আসলে ঘটনাটা ঘটছে কি, কিন্তু এখানে দেখেন মামলার বাদী একজন পুলিশ কর্মকর্তা, একজন এসআই, তিনি উল্লেখ করছে কি মামলার আসামি কারা? 2-3 হাজার অজ্ঞাত ছাত্র বেনামী দুর্বৃত্ত। মানে 2-3 হাজার অজ্ঞাত কী হতে পারে? যে তার যে আবু সাইদের যে বন্ধুবান্ধব তাকে ওখান থেকে নিয়ে গেছে গুলিবিদ্ধ হওয়ার পর, তারাও হতে পারে। আর এখানে এই 2-3 হাজার মানে এই এজাহারদেরকে কিসের ভিত্তিতে আসামি করা হলো, তখন সে বর্ণনাতে দেখা যায় যে মানে কীভাবে তারা এই আসামিরা 2-3 হাজার আসামি, অজ্ঞাতনামা আসামি আবু সাইদকে হত্যা করছে। সেই এসআই সেই এজাহারের বর্ণনাতে লিখছে যে চারদিক থেকে আন্দোলনকারীরা গুলি, ইট পাটকেল নিক্ষেপ করতেছিল, এর মধ্যে এই সময়ে আবু সাইদ গুলিবিদ্ধ হয়। দেখেন ভিডিওতে আমরা কি দেখছি, একজন পুলিশ সদস্যের গুলিতে আবু সাইদ গুলিবিদ্ধ হয়, কিন্তু মামলার এজাহারে কিন্তু এটা লেখা নাই। আর মামলার এজাহার এটা কিন্তু সরকারি কাগজ, মানে এই সরকারি কাগজের এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি দেখছি ভিডিওতে কি আছে, এটা গুরুত্বপূর্ণ যতখানি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কাগজে কি লেখা আছে। আর যে মামলা করছে সে প্রত্যক্ষদর্শী, সে নিজে বলতেছে আমি এসব দেখছি যে চারপাশে 2-3 হাজার ছাত্র বেনামে দুর্বৃত্ত ছিল। এই ছাত্র বেনামে যখন দুর্বৃত্তর শব্দটা লেখা হয়েছে, অনেকে এটা রিলেট করে পোস্টও দিছে যে এই আখতারুজ্জামান ইলিয়াসের যে রেইনকোট গল্পটা আছে মুক্তিযুদ্ধ নিয়ে আর কি, এটা পাঠ্য বইয়ে ছিল, সবাই পড়ছেনি। যারা ভিডিও দেখতেছেন অন্তত আশা করবো যে ম্যাক্সিমামই পড়ছেন এই বইটা আর কি। তো সেখানে দেখা যায় পাকিস্তানি মিলিটারিরা মিসক্রিয়েন্ট শব্দটা ব্যবহার করে, যে এটা দুর্বৃত্ত বোঝাতে, যে যারা যুদ্ধ করতেছিল, মুক্তিযুদ্ধ ছিল, মুক্তিবাহিনী ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে বোঝাতে ব্যবহার করা হতো। মানে কত রিলেটেবল না?
যে এখন ছাত্র যারা আন্দোলন করতেছিল তাদেরকে দুর্বৃত্ত বলে দিচ্ছে 2-3 হাজার, অথচ সবাই আমরা ওপেনে জানতেছি কি বুঝতেছি যে আসলে এই হত্যাকাণ্ডটা কেমনে ঘটছে, ওপেন ফুটেজ কার মাধ্যমে ঘটছে সেই ব্যক্তির পরিচয়ও জানা যাচ্ছে, মানে সেই পুলিশের ডিটেলস পরিচয়ও প্রকাশ হয়েছে। তারপরেও ওখানে উল্লেখ করা হয়েছে 2-3 হাজার ছাত্র, অর্থাৎ এখন যে কাউকে গ্রেপ্তার করা যাবে, কারণ নাম তো উল্লেখ নাই, অজ্ঞাতনামা ছাত্র পরিচয়ে দুর্বৃত্ত ছিল। দেখেন এই মুক্তিযুদ্ধের ওই টাইমের সাথে কতটা রিলেটেবল। এরপরে সরাসরি উল্লেখ করছে যে বিএনপি জামাতের নেতাকর্মীরা ছিল। আচ্ছা, বিএনপি জামাতের নেতাকর্মী ছিল, উনি বুঝলেন কীভাবে? মানে এটা হয়তো তদন্তের পরে দেখা যেতে পারে, ধরলাম যে পুলিশের গুলিতে আহত হয় না, উনি যেটা লিখছে সেটা সত্যি, আমরা কোনো ভিডিও ফুটেজ দেখি নাই, কোন পুলিশ মারছে গুলি করছে সরাসরি এটা আমরা জানি না, আমরা দেখি নাই। মানে এই যে 200+, 250+ যে হত্যার শিকার হলো, সবার ক্ষেত্রে তো এরকম ফুটেজ নাই। তো মানে সবগুলোর ক্ষেত্রে তো মামলা হবে, সেই মামলাগুলোতেও তো এরকমই মোটামুটি বর্ণনা থাকবে, তো সবগুলোর তো আমাদের কাছে ভিডিও ফুটেজ নাই। তো এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কাহিনীটা আমরা ধরে নিচ্ছি যে ভিডিও ফুটেজ নাই আমাদেরকে। তো এরকম গুলি এসে লাগছে, কোনো দুর্বৃত্ত গুলি করছে, তারপর তদন্ত হয়ে দেখা যাবে আরে এ তো বিএনপির সাথে সংশ্লিষ্ট ছিল, ওকে টার্গেট করে, বা জামাতের সাথে সংশ্লিষ্ট ছিল, শিবিরের সাথে ছিল, সে একে মারছে বা তার গুলিতে হয়েছে। কিন্তু এসআই কিন্তু তা নাও, এসআই যখন মাঠে ছিল পুলিশও গুলি করতেছিল, ওই টাইমে এসআই চারপাশে আন্দোলনকারীদের দেখবে আরে এ তো বিএনপির নেতা, এ তো জামাতের নেতা, এ তো এই যে ট্যাগ লাগানোর বিষয়, এই যে আরেকটা ভিডিওতে বলছিলাম যে ভার্সিটিতে যে এই ট্যাগ লাগানো হয়, মানে এই ছাত্রলীগ যে ট্যাগ লাগাও, ও শিবির, ওকে মারো কাটো, ও বিএনপি, ও জামাত বা এই টাইপের, ও ছাত্র দল, এর তারপর সাথে যা কিছু করো কোনো সমস্যা নেই, বিচার হয় না অ্যাকচুয়ালি। মানে এই ট্যাগ দেওয়ার বিষয়টা কিন্তু ওই যে ভার্সিটি যে ছাত্রলীগের, এটা কিন্তু জাস্ট ওখানে, মানে ওটা বিচ্ছিন্ন ঘটনা না যে জাস্ট লড়াই করতেছে, মানে সব জায়গাতে চলতেছে। দেখেন মানে পুলিশ তার নিজের ভাষ্যে এটা বলতেছে যে তারা বিএনপি জামাতের নেতাকর্মী ছিল। উনি কীভাবে বুঝলো? সবারকে সিল দেওয়া আছে মুখে, মানে দেখে বোঝা বিএনপি জামাত। মানে আসামি করার এই সিস্টেমগুলো দেখেন, যে এগুলো সরকারি কাগজ, এগুলো গুরুত্বপূর্ণ এই জন্য যে আমি ভিডিওতে কি দেখছি তার থেকে এই সরকারি কাগজে কি লেখা আছে এটা গুরুত্বপূর্ণ। আপনি বেঁচে থাকেন এটা ম্যাটার করবে না যদি আপনি কাগজে কলমে মৃত হন। আপনি 9 বছর চেষ্টা করেন, 10 বছর, আপনি 20 বছর, মানে আপনি ফিজিক্যালি হয়তো মারা যাবেন, তারপরে আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি আসলে বেঁচে ছিলেন। এই যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে না, এরকম একটা লাইন আছে না, এক্স্যাক্টলি খেয়াল করতেছেন নাকি? এটাই ছিল ওই রকম একটা কেস আর কি। মানে এটা সরকারি কাগজ, এই জন্য এত গুরুত্বপূর্ণ ওখানে বয়ানে কি আছে। বাস্তবে যতই আপনি জানি যে কোন পুলিশ সদস্যের গুলিতে মারা গেছে, সেই ভিডিও ফুটেজ যতই থাকে, এই কাগজের এই প্রত্যক্ষদর্শী যেহেতু ওই এসআই বিভূতিভূষণ, তার বয়ান এখানে খুবই গুরুত্বপূর্ণ। এরকম হতে পারে পরে আদালতে তারা প্রমাণই করলো যে ভিডিওটা এডিটেড, হতেই পারে। কারণ এরকম আমরা এর আগে অনেক নিউজ দেখছি যে পিস্তল সহ কাউকে জব্দ করছে কোনো প্রভাবশালী নেতার ছেলেকে, পরে দেখা যায় যে পরে আদালতে প্রমাণ হয়ে গেছে যে পিস্তল জব্দ করা হয়েছে ওটা খেলনা পিস্তল ছিল। পুলিশ এত প্রফেশনাল দল, তারা অরিজিনাল পিস্তল নিয়ে ডিল করে, সেখানে যারা খেলনা পিস্তল চিনতে পারে নাই, খেলনা পিস্তল জব্দ করছে, পরে আদালতে দেখে আরে এটা তো খেলনা পিস্তল, এরকম ঘটনা ঘটছে কিন্তু। তো এরকম ভিডিওটা যদি এরকম প্রমাণ হয় যে না ওটা এডিটেড ভিডিও, তাহলেও খুব একটা অবাক হব না আর কি, কারণ বিগত দিনে যতগুলো এরকম কেস দেখছি। তো এই মামলার শেষের দিকে এসে উল্লেখ করে যে এই বিভূতিভূষণ এসআই, তিনি বলেন যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই মামলাটা করতেছেন। মানে এরকম হতে পারে যে তিনি হয়তো তিনিও জানেন আসলে সত্যিটা কি, ভিডিও ফুটেজ তো তিনিও অবশ্যই দেখছেনই, আর তিনি তো ছিলেনই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাহলে তাকে দিয়ে তিনি হয়তো বাধ্য করে তাকে বলেছে, এরকম হতেও পারে, নাও পারে, আমি শিওর না, মানে একটা চান্স থেকে যায় আর কি। তো এই হচ্ছে অবস্থা আর কি। ভেবে দেখেন যে আমরা সবাই জানি, সবাই দেখতেছি, কিন্তু কাগজে কলমে তা না। আর সবাই কি দেখতেছি, সবাই কি জানি সেটা ইম্পর্টেন্ট না, কাগজে কলমে কি আছে সেটাই ইম্পর্টেন্ট। অনেকে এখন বলতে পারেন যে এটা তো জাস্ট এজাহার, মানে এজাহারে কী লেখা আছে তারপর পুলিশ তদন্ত করবে, তদন্তের পরে এজাহারে যা আছে সেটা সত্যি না হতে পারে, তদন্তে দেখা গেল অন্য কিছু হয়েছে, তখন সেগুলো চেঞ্জ হয়ে এজাহারে ওগুলো চেঞ্জ হতে পারে, এটা সুযোগ আছে। তাহলে তদন্তের রিপোর্ট প্রকাশ হওয়ার আগে এরকম করে ভিডিও বানানো বা এইভাবে বলা কতটা যৌক্তিক? দেখেন, যার বয়ান দেওয়া হচ্ছে তিনি কোনো সিভিলিয়ান না, তিনি একজন পুলিশ সদস্য, তিনি একজন সাক্ষী। আবার তদন্ত করবেও পুলিশই, যে এই তদন্ত কাজ যে অন্য কেউ করবে যে না পুলিশই মারছে কিনা বা ওই দুর্বৃত্তদের গুলিতে লাগছে কিনা। যারা আন্দোলনকারী ছিল এখানে কিন্তু 2-3 হাজার বলে অলরেডি সবাইকে দুর্বৃত্ত বলে সংজ্ঞায়িত করা হয়ে গেছে অলরেডি, ছাত্র নামে দুর্বৃত্ত, মিসক্রিয়েন্ট। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে এই পুলিশি তদন্ত করবে, পুলিশি মামলার সাক্ষী, পুলিশি মামলার বাদী, সেখানে এটা কত আশা করা যে কতটা যৌক্তিক হবে যে না একটা তদন্তের পরে সব কিছু উলটপালট হয়ে যেতে পারে, হয়ে যেতে পারেই,
আর তদন্ত করতেও কয় বছর লাগবে, মামলা কয় বছর চলবে কে জানে। এই আবরার ফাহাদ হত্যা হয়েছে কবে, সেখানে ফুটেজ আছে কে কী করছে, তারপরে মামলা এখনও চলতেছে, সাক্ষী গ্রহণ চলতেছে, এই হচ্ছে সেই হচ্ছে চলতেছে। হ্যাঁ ওখানে প্রসেস আছে, লুফল আছে, সেগুলো ইউজ করে চলতেছে। সেটাই বলতেছে যে এরকমটা যদি প্রমাণ হয়েও যায় যে সেই ভিডিওটা এডিটেড ছিল, খুব একটা অবাক হওয়ার কিছু নাই আসলে। আছে কি আপনার মনে হয় অবাক হওয়ার?